আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমাদের এসএসসির গতি অধ্যায়। আচ্ছা, এই অধ্যায়টা দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হ্যাঁ, আমাদের এসএসসি থেকে এই গতি অধ্যায়ে প্রশ্ন এসে থাকে। সবাই কি করে, প্রথমে গাইডের তোমার সৃজনশীল টাইপে চলে যায়, এজন্য তাদের বেসিকটা বিল্ড আপ হয় না এবং তারা কি করে যে ভাইয়া আমরা তো বুঝতে পারি না, যে ম্যাথ করতে গেলে পারি না। কারণ কি? কারণ হচ্ছে তাদের বেসিকটা ক্লিয়ার থাকে না। বুঝতে পারছো? তা আজকে আমাদের নাম্বার 1, ক্লাস নাম্বার 1। আমার এখানে মূলত 3 থেকে 4টা ক্লাস লাগবে। বুঝতে পারছো? এই 4 ক্লাসে যত টাইপের ম্যাথ আছে, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তারপর এত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তারপর অন্ধ ব্যক্তির ম্যাথ, তারপর বাঘ এবং হরিণের ম্যাথ, যেগুলো আছে ক্রিকেট বলের ম্যাথ, যত টাইপ আছে ভাইয়ারা, আশা করি এই টাইপ নিয়ে কোনো সমস্যা হবে না। জাস্ট আমরা বেসিক ক্লাসগুলো ভালো করে করব। যেই এই 3 থেকে 4টা ক্লাস করবে, 3টা বা 4টা ক্লাস হবে মূলত, এগুলো যারা করবে তাদের এই গতি অধ্যায়ে সিকিউ, দেখো সিকিউ আর এমসিকিউ কোনোটারই সমস্যা হওয়ার কথা না। বুঝতে পারছো? জাস্ট এই 3 থেকে 4টা ক্লাস করে দেখবা, আশা করি সবাই বুঝবা। চলো শুরু করি। আচ্ছা, তো গতি অধ্যায়ের প্রথমে আমাদের দেখো বিভিন্ন প্রকার গতি রয়েছে, তাই না? বিভিন্ন প্রকার গতি। তো বিভিন্ন প্রকার গতির মধ্যে প্রথম যেটা আমাদের আসে সেইটা হচ্ছে সরল রৈখিক গতি, নাম্বার 1। 1 নম্বর হচ্ছে সরল রৈখিক গতি। রৈখিক গতি। আচ্ছা, সরল রৈখিক গতি, এই গতিটি কি হবে দেখো, বেশি প্যাস করে পড়ার দরকার নেই। বুঝতে পারছো? আমরা ইজিভাবে শিখব। সরল রৈখিক গতি কোনটা? যেই গতি মানে যে কোনো বস্তু যদি সোজা বরাবর যায়, যে কোনো বস্তুই হোক না কেন, যদি সোজা বরাবর চলে সেটি সরল রৈখিক গতি। বুঝতে পারছো? তাহলে সরল রৈখিক গতি হচ্ছে কোনো বস্তু যদি সোজা বরাবর যায়, এক কথায় কি বরাবর যাবে? সোজা বরাবর। সোজা বরাবর বরাবর যদি সোজা বরাবর কোনো বস্তু যায়, যে কোনো বস্তু হোক না কেন, তাহলেই সেটা সরল রৈখিক গতি। ধরো উপর থেকে একটা বস্তু নিচে পড়তেছে, এই ধরো একটা ক্রিকেট বল, সে উপর থেকে নিচে পড়তেছে, ধরো এটা ভূমি, এটা হচ্ছে ভূমি, আর উপর থেকে নিচে পড়তেছে ক্রিকেট বলটা। এটা একটা ক্রিকেট বল, এটা একটা বল ধরলাম। তো বল দেখো উপর থেকে নিচে পড়তেছে, সোজা পড়তেছে না, তাহলেই সরল রৈখিক গতি। ঠিক আছে? কেউ যদি সোজা বরাবর ভূমি বরাবর চলে একটা বস্তু, আচ্ছা আরেকটা উদাহরণ দেখি। ধরো এটা একটা বস্তু, এখানে এইটা হচ্ছে ভূমি বা মাটি। বুঝতে পারছো? এখানে একটা বস্তু রাখা আছে, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এই ধরো এইখানে একটা বস্তু, এটা ভূমি বরাবর যাচ্ছে। সে যদি, এটা বাক্স ধরলাম, এটা একটা বাক্স, সে যদি সোজা বরাবর যায়, মানে উল্টেও যদি যায়, মানে দেখো যদি সোজা বরাবর উল্টে যায়, তাহলে সেটা সরল রৈখিক গতি। বুঝতে পারছো? আশা করি বুঝছো এটা। এবার আসি 2 নম্বর। 2 নম্বরে আমাদের কী ছিল? 2 নম্বরে আসি আমাদের ঘূর্ণন গতি। কি গতি ভাইয়া? ঘূর্ণন গতি। দেখো আশা করি এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না, জাস্ট ক্লাসটা করো। ঘূর্ণন গতি। আচ্ছা, ঘূর্ণন গতি কোনটা? ঘূর্ণন গতি কোনটা?
ঘূর্ণন গতি মনে রাখবা, কোনো বস্তু যদি ঘোরে শুধু ঘুরলেই ঘূর্ণন গতি হয় না, বুঝতে পারছো? কেউ দেখো তো যদি মদ খায়া ঘোরে, মদ খা মাথা লইছে, শুধু ঘুরলে কি ঘূর্ণন গতি হবে? না, ঘূর্ণন গতি হইতে গেলে তার শর্ত রয়েছে। শর্তটা কীরকম? যে যদি কেউ ঘোরে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে, বুঝতে পারছো? দেখো তো আমাদের সবার বাসা বাড়িতে ফ্যান আছে, তাই না? ফ্যান তো ঘোরে, তো ফ্যানের একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে, রড। ওই রডটাই হচ্ছে কেন্দ্র বা নির্দিষ্ট বিন্দু। তাহলে ঘূর্ণন গতি সেইটাই হবে যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে হবে। নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে রেখে ঘুরতে হবে। সমদূরত্বে রেখে ঘুরতে হবে। যদি কোনো বস্তু নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, সে দেখো তো আমাদের দেওয়াল ঘড়ি আছে না? এই ধরো এটা একটা ঘড়ি, ধরলাম এইটা একটা ঘড়ি। আচ্ছা, এই ঘড়ির দেখো একটা কেন্দ্র থাকে না? এই হচ্ছে একটা কেন্দ্র। এটা একটা ঘড়ি, ঘড়ির এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রে তিনটা কি লাগানো থাকে? একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা, তাই না? তো এই দেখো দিলাম, ধরো এই বড়টা হচ্ছে মিনিটের কাঁটা, এই সেকেন্ডের কাঁটা, এই ছোটটা হচ্ছে, আচ্ছা এটা আর একটু বড় দেই, হ্যাঁ এটা হচ্ছে মিনিটের কাঁটা, আর এই ছোটটা দিলাম ঘন্টার কাঁটা। তো ঘড়িতে কি হয়, ধরো এইটা 12টা, এইখানে থাকে কয়টা? এখানে থাকে 3টা, এখানে থাকে 6টা, এখানে থাকে 9টা। বুঝতে পারছো? তো দেখো আমার কথা হচ্ছে ঘড়ির কাঁটা কি ঘূর্ণন গতি? হ্যাঁ, দেখো এটা একটা কেন্দ্র না? এই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কাঁটাগুলো ঘুরতেছে। এই কাঁটার কেন্দ্র থেকে এখানেও যতটুকু দূরত্ব, এখানেও ততটুকু দূরত্ব, এখানেও ততটুকু দূরত্ব, এখানেও সেম দূরত্ব না? এখানেও সেম দূরত্ব, মানে সমান দূরত্বে রেখে, দেখো কি বলছে, সমদূরত্বে রেখে ঘুরবে। তাহলে মেন শর্ত হচ্ছে কয়টা? 2টা। এই নির্দিষ্ট বিন্দু একটা থাকা লাগবে, নির্দিষ্ট বিন্দু, দেখো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে, মানে যে দূরত্বে ঘুরবে তার দূরত্বগুলো এইভাবে সমান হওয়া লাগবে, সমান। তাহলেই সেটা ঘূর্ণন গতি হবে। আশা করি বুঝছো সবাই। তাহলে এই ছিল আমাদের ঘূর্ণন গতি। আচ্ছা, তাহলে আশা করি ঘূর্ণন গতি সবাই বুঝছি, তাই না? তাহলে এবার দেখো তো, তাহলে ফ্যানের পাখার গতি কি গতি? ঘূর্ণন গতি ভাইয়া। তারপর হচ্ছে ঘড়ির কাঁটার গতি কি গতি? ঘূর্ণন গতি। তাহলে মনে রাখবো, শুধু ঘুরলেই ঘূর্ণন গতি হবে না, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে রেখে ঘুরতে হবে। বুঝছো? আচ্ছা, এইবার আসি 3 নম্বর। 3 নম্বর দেখো, এইবার আসে পর্যায়বৃত্ত গতি। এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এমসিকিউর জন্য পর্যায়বৃত্ত গতি খুবই গুরুত্বপূর্ণ। পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এখন দেখি তো পর্যায়বৃত্ত জিনিসটা কি। যে কোনো বস্তু পর্যায়বৃত্ত হবে, পর্যায়বৃত্ত হওয়ার শর্ত হচ্ছে সে নির্দিষ্ট সময় পর পর একই দিকে যাবে। কীরকম সেটা দেখি তো। দেখো এইখানে 2টা জিনিস জাস্ট ফলো করব, বেশি বড় গুজামিলতে পড়ার দরকার নাই। বুঝতে পারছো? এইখানে হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, এই কথাটা একটু লক্ষ্য করি, নির্দিষ্ট সময় পর পর, সময়
পর পর, এইটা একটা কথা। নির্দিষ্ট সময় পর পর আরেকটা কথা হচ্ছে একই দিকে। দেখো এই কথাটা কিন্তু বুঝো ভালো করে, একই দিকে যাইতে হবে, একই দিকে। তাহলে পর্যাবৃত্ত গতি জিনিসটা কি? আমি যেখানেই যাই না কেন সেটা নির্দিষ্ট সময় পর পর হতে হবে এবং একই দিকে হতে হবে। আচ্ছা, আমরা একটু ঘড়ি দেখি তো। এই ধরো এটা একটা ঘড়ি। আচ্ছা, নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো এইটা একটা ঘড়ি, তাই না? ঘড়ির এইখানে বাজে, এইটা হচ্ছে 12টা, এইখানে 3টা, এইখানে 9টা 6টা, আর এইখানে হচ্ছে 9টা। আচ্ছা, এখন ঘড়ি কি করে? এই কেন্দ্রে থাকে, যেটা আগে দেখলাম আমরা। হ্যাঁ ধরো এটা মিনিটের কাঁটা, এই সেকেন্ডের কাঁটা, এটা মিনিটের কাঁটা, আর এই ছোটোটা ঘন্টার কাঁটা, এরকম। আচ্ছা দেখো তো, ঘড়ির কাঁটা কি করে? 12টা থেকে শুরু হয়, তাই না? ভালো করে লক্ষ্য করো, 12টা থেকে শুরু হয় এভাবে। এই 12টা থেকে শুরু হয় 3টা, তারপর 6টা, তারপর 9টা, তারপর 12টা। আচ্ছা, ঘড়ির কাঁটা কি এরকম হয়েছে যে বলছে না আমার মুড চেঞ্জ হয়ে গেছে, আমি এবার 12টা থেকে 3টায় যাব না, আমি 12টা থেকে এবার 9টায় যাব, তারপর যাব 6টায়, তারপর যাব 3টায়, তারপর যাব 12টায়? আচ্ছা, এই রকমভাবে কি কোনো ঘড়ি চলছে? যদি কোনো ঘড়ি চলে ওইটা নষ্ট ঘড়ি, বুঝছি আশা করি। তাহলে দেখো এই কথাটা একটু ফোকাস করি সবাই। এইখানে নির্দিষ্ট সময় পর পর জিনিসটা কি? নির্দিষ্ট সময় পর পর হচ্ছে, দেখো এইখান থেকে শুরু করে এইখান দিয়ে আসতে সময় লাগে কত ঘন্টা? 12 ঘন্টা। আবার ঘড়ির দেখবা যে 12টা থেকে আবার শুরু করে আবার এইখান থেকে এইখানে আসতে সময় লাগে কত ঘন্টা? 12 ঘন্টা। আবার পরের দিনে ধরো প্রথম দিন এইখান থেকে এইখানে আসতে সময় লাগে 12 ঘন্টা, দ্বিতীয় দিনও 12টা থেকে আবার এইখান থেকে এইখানে আসতে সময় লাগে 12 ঘন্টা। আচ্ছা, একদিন কি এমন হয়েছে যে 12 ঘন্টা লাগে নাই, 11 ঘন্টা লাগছে? এরকম কি হয়েছে? এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। তাহলে এইটাই হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, মানে সময়ের কোনো চেঞ্জ হচ্ছে না। প্রথম দিন 12 ঘন্টা, দ্বিতীয় দিনও 12 ঘন্টা, তৃতীয় দিনও 12 ঘন্টা, মানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যতই যাও না কেন 12 ঘন্টা 12 ঘন্টা করেই যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, মানে সময়ের কোনো চেঞ্জ হচ্ছে না। এটা বুঝছো? আচ্ছা, এইবার দেখি একই দিকে জিনিসটা কি। দেখো তো, ঘড়ির কাঁটা সব সময় এই ক্লকওয়াইজ ঘোরে না, এইভাবে একই দিকে ঘোরে না? কখনো কি 12টা থেকে 9টা আসছে? না, তাহলে একই দিকে ঘোরে। তাহলে মনে রাখবো, যদি কোনো গতি নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘোরে তাহলেই সেটা পর্যায়বৃত্ত গতি। বুঝছি? তাহলে ঘড়ির কাঁটার গতি বলো পর্যায়বৃত্ত গতি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি তো ঘূর্ণন গতিও বললাম ঘড়ির কাঁটার গতি। তো মনে রাখবো, ঘড়ির কাঁটার গতি কিন্তু পর্যায়বৃত্তও গতি হয়, ঘূর্ণন গতিও হয়। এমসিকিউ কেউ ভুল করবে না। এখন কথা হচ্ছে দুইটাই যদি অপশানে থাকে দিব কোনটা? মনে রাখবা কখনো দুইটাই অপশানে আসবে না, বুঝতে পারছো? তাহলে ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি দেখি তো আরেকবার। ধরো এইখানে কোনো একটা বস্তু, এইখান থেকে ধরো বাজার, এটা হচ্ছে বাজার, বাজারে গেছে। আরেকটু তোমাদের হচ্ছে ক্লিয়ার করি, দেখো পর্যাবৃত্ত গতি। ধরো এইখান থেকে, এটা হচ্ছে বাড়ি থেকে বাজারে গেছে। ধরো প্রথম দিনে গেছে 20 মিনিটে। কত মিনিট? 20 মিনিট। আবার সে এই রাস্তা দিয়ে এবার অন্য একটা রাস্তা দিয়ে আবার বাসায় আসছে 20 মিনিটে। ভালো করে লক্ষ্য করো, একজন ব্যক্তি বাসা থেকে বাজারে গেছে এই রাস্তা দিয়ে 20 মিনিটে, আবার ওইখান দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আবার আসছে 20 মিনিটে। পরের দিন আবার পরের দিনে গেছে, সেম 20 মিনিটে গিয়েছে, আবার 20 মিনিটে আসছে।
আবার পরের দিন, তৃতীয় দিনেও 20 মিনিটে গেছে, আবার 20 মিনিটে আসছে। তো দেখো তো ভাইয়ারা, এইখানে মিনিটের কোনো চেঞ্জ হচ্ছে না। সময় তো নির্দিষ্ট সময়, মানে সময়টা 20 করে যাচ্ছে। 20 প্রথম দিনে 20 মিনিট, দ্বিতীয় দিনে 20 মিনিট, তৃতীয় দিনেও 20 মিনিট। তাহলে এইটা কি বলে নির্দিষ্ট সময় পর পর। আর দেখো তো দিকটা কোন দিকে, এইখান দিক দিয়ে আবার এখানে, তারপর এইখানে, আবার সেমভাবে এইখানে এইখানে, মানে একই দিকে, তাই না? তাহলে এই যেই দুইটা শর্ত কোনো বস্তু যদি মানে, তাহলেই সেটা পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছি? তাহলে এইবার দেখো, আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আমাদের হৃৎপিণ্ড আছে না? হৃৎপিণ্ড কি করে? লাভ ডাব, মানে সংকোচন এবং প্রসারণ হয়। তো হৃৎপিণ্ডের গতি, মানে হৃৎপিণ্ডের এই লাভ ডাব হওয়া, এটা কোন গতির উদাহরণ? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। হ্যাঁ, তো মনে রাখবো, আমাদের হৃৎপিণ্ডের, আমি লিখে দিচ্ছি যে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, সংকোচন আর হচ্ছে প্রসারণ, এইটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির উদাহরণ। বুঝতে পারছি? আরেকটা দেখো, যখন ফ্যান ঘোরে, ফ্যান কি করে? ঘোরে। ফ্যানের সুইচ অফ রাখার আগ পর্যন্ত সেটা পর্যায়বৃত্ত গতি। মানে ফ্যান ঘুরতেছে, ফ্যান কি করবে? ঘুরবে না, চারদিকে ঘুরবে। তো এইটাও কিন্তু পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আবার তাহলে ঘূর্ণন গতি কখন হবে? যখন ফ্যানের সুইচ অফ করা হয়। দেখো তো ফ্যান ঘুরতেছে, এমনি ঘুরতেছে না? যখন সুইচটা অফ করব, তখন ধীরে ধীরে বেগটা কমে যাচ্ছে, তখন কিন্তু ঘূর্ণন গতি ভাইয়া। এই দুটো জিনিস লক্ষ্য করবা, যে ফ্যান ঘুরতেছে অনেক সময়, ফ্যান কি একই হারে ঘুরে না? তাহলে নির্দিষ্ট সময় পর পর দিকটা দেখো একই দিকে, তাহলে পর্যায়বৃত্ত গতি। আর যদি সুইচটা অফ করা হয়, তাহলে দেখো ধীরে 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 কমতে 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 কী হয়? বেগ শূন্য হয়ে যায়, তাহলে সেটা ঘূর্ণন গতি। তা আশা করি পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি এবং সরলরৈখিক গতিটা বুঝছি। এইবার আমাদের দেখো স্পন্দন গতি, খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখো স্পন্দন গতিটা। আচ্ছা, তাহলে এইবার দেখো আমাদের স্পন্দন গতি। হ্যাঁ, তাহলে 4 নম্বরে রয়েছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি, আমরা যে পর্যাবৃত্ত গতি দেখলাম, ভালো করে একটু লক্ষ্য করি। হ্যাঁ, এই পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি প্রায় সেম, জাস্ট একটুকু পার্থক্য রয়েছে। পর্যাবৃত্ত গতি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর একই দিকে, তাই না? কিন্তু স্পন্দন গতি হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, বাট এটার একই দিকে হবে না, এটা বিপরীত দিকে হবে। তো দেখি, তাহলে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর, সময় পর পর, এবার কিন্তু আর একই দিকে হবে না, এবার বিপরীত দিকে, বিপরীত দিকে, তাহলেই সেটা স্পন্দন গতি। বুঝতে পারছো? তো দেখি তো বিপরীত দিকে সেটা আবার কীরকম? নির্দিষ্ট সময় পর পর, এটা তো বুঝছি, তাই না? যদি সে যায় সমান সমান সময় যাইতে হবে। আচ্ছা দেখি তো, এই হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে দেওয়াল ঘড়ি থাকে, তাই না? দেওয়াল ঘড়ির নিচে দেখবা এইভাবে একটা কিছু দুলতে থাকে, এমনি এমনি দোলে না? এইটা বলা হয় পেন্ডুলাম বা সরল দোলক। আচ্ছা দেখি তো, আচ্ছা হ্যাঁ, এই হচ্ছে দেওয়াল ঘড়িতে এইরকম পেন্ডুলাম ঝোলানো থাকে। সে কী করে? এইখান থেকে উপরে ওঠে, আবার এখান থেকে উপরে ওঠে, সে দুলতে থাকে এভাবে। তো ধরো সে এইখান থেকে
এইখান থেকে এইখানে গেল ধরো 1 সেকেন্ডে। কত সেকেন্ড? 1 সেকেন্ড। আবার এইখান থেকে আবার এইখানে আসলো 1 সেকেন্ডে। ভালো করে লক্ষ্য করি, দেখো সময়টা কি বলছে, যে নির্দিষ্ট সময় পর পর। দেখো তো সে এইখান থেকে এইখানে যাচ্ছে 1 সেকেন্ডে, আবার এইখান থেকে এইখানে আসতেছে 1 সেকেন্ডে। তাহলে সময় কি সেম না? আর সেম যদি সময় হয় তাহলেই সেটা নির্দিষ্ট সময় পর পর। কিন্তু এটা কি একই দিকে যাচ্ছে? দেখো যাচ্ছে এদিকে, আবার ফিরে আসতেছে তার বিপরীত দিকে। তাহলে এটার পর্যায়বৃত্ত গতি হবে না, এইটা তখন হবে স্পন্দন গতি। বুঝতে পারছো? আবার দেখো, আমরা দোলনা খাই না এইভাবে? এইভাবে দোলনায় আমরা ছোট থাকতে এইভাবে দোলনা খাইছি, তাই না? এই রকম দুলতে থাকি। তো ধরো এইখান থেকে দোলনায় এইখানে যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। আবার এইখান থেকে দোলনা আবার এইদিকে ফেরত আসে না বিপরীত দিকে? এইখান থেকে আসতেও লাগছে 2 সেকেন্ড। তো সময়টা সেম, মানে নির্দিষ্ট সময়, কিন্তু দিকটা কি একই দিকে আর হচ্ছে না। একই দিকে হলে তো এইভাবে ঘুরবেই, তখন তো পর্যায়বৃত্ত গতি হয়ে যাবে। তো এটা তো একই দিকে না, এইটা হচ্ছে ভাইয়া বিপরীত দিকে, মানে এই দিকে গিয়ে আবার এই দিকে আসতেছে, তাহলেই সেটা স্পন্দন গতি। বুঝতে পারছি? তাহলে আমরা কয়টা দেখলাম? একটা দেখলাম হচ্ছে পেন্ডুলাম। পেন্ডুলাম এগুলা পরীক্ষা আসবে, হ্যাঁ, যে পেন্ডুলাম বা সরল দোলক। সরল দোলক এগুলো হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। আবার এটা কি দোলনা, দোলনায় দোল খাওয়া, তাই না? দোলনায় দোল খাওয়া, দোল খাওয়া, এটাও কোন গতির উদাহরণ? এটাও স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, এরপর দেখো তো, আমরা গিটার বাজাই। আচ্ছা, একটু সিস্টেমটা দেখি। এই ধর গিটার এইভাবে বাজায়, এইখান থেকে এই দিকে যাচ্ছে, ধর 1 সেকেন্ড, আবার উপরে আসতেছে 1 সেকেন্ড। দেখো যাচ্ছে এইদিকে, ফেরত আসতেছে তার দেখো বিপরীত দিকে, যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে। তাহলে এটা কোন গতি হবে? তাহলে আমার গিটার বাজানো কোন গতির উদাহরণ? এই স্পন্দন গতি। তাহলে গিটার বাজানো, আমরা কি গিটার বাজাইছি সবাই? গিটার বাজানো হচ্ছে স্পন্দন গতির উদাহরণ। আচ্ছা, তো এই হচ্ছে গিটার বাজানো গেল। তাহলে এগুলো সবগুলো ভাইয়া স্পন্দন গতির উদাহরণ। এখন যদি অন্য কোনো অপশান আসে পরীক্ষায়, তোমরা শুধু এই জাস্ট যে শর্তগুলো বললাম এগুলোই ফেলে দেখবা স্পন্দন গতি এটা নির্দিষ্ট সময় পর পর মানে যাবে, বাট বিপরীত দিকে ফেরত আসবে। আচ্ছা, ধরো এখানে একটা বস্তু, আমি একটু মিশে দেই, হ্যাঁ। ধরো এইটা ধরো, এটা হচ্ছে ভূমি, এটা ভূমি। এই ভূমিতে ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তু, সে বস্তুটা কি হচ্ছে এইখান থেকে এইখানে যাচ্ছে। দেখো এইখানে আসছে, ধরো এইখান থেকে এইখানে যাইতে তার সময় লাগছে ধরো 2 সেকেন্ড, জাস্ট ধরলাম 2 সেকেন্ড। আবার বস্তুটা এইখান থেকে এইখানে গেছে, তাই না? আবার সে এইখান থেকে আবার বিপরীত দিকে ফেরত আসছে, মানে গেছেও এইদিকে, ফেরতও আসছে এইদিকে, আসতেও লাগছে 2 সেকেন্ড। তাহলে এদিক মানে এই প্রান্ত দেখো এই দিকে যাচ্ছে, ফেরত আসতেছে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে কোন গতি হবে এটা? এটাও হবে সেই স্পন্দন গতি। বুঝতে পারছি? তাহলে আমাদের 4টা গতি ডান, আর একটা রয়েছে চলন গতি। চলো ওইটা দেখি। চলন গতি হইলেই আমাদের 5টা গতি ডান। আচ্ছা, 5 নম্বরে ছিল হচ্ছে
চলন গতি, চলন গতি। আচ্ছা, চলন গতি কোনটা? দেখো তো, নামেই রয়েছে চলন গতি, তার মানে অবশ্যই চলাফেরা হবে। তো কেউ যদি এভাবে হেলে দুলে, মদ খায়া মাতাল হওয়া, এভাবে যদি হেলে দুলে চলে, সেটা চলন গতি হবে? হবে না। মনে রাখবো, শুধু চললেই চলন গতি হয় না, চলার একটা জিনিস থাকা লাগবে, মানে লিমিট থাকা লাগবে, তাই না? দেখি, চলন গতি হচ্ছে যেই বস্তুটা চলবে, যেই বস্তুটা চলবে। আচ্ছা, আমি আগে লিখি, মানে কোনো বস্তু কণা, হ্যাঁ, মানে বস্তু কণা, শর্টকাটে লিখি, হ্যাঁ, বস্তু কণা নির্দিষ্ট সময় পর পর একই দিকে, একই সময় একই দিকে, একই সময় সরি, বস্তু কণা একই সময় একই দিকে, একই দিকে যদি যায়, কোনো বস্তু কণা যদি একই সময় একই দিকে যায়, তাহলেই সেটা চলন গতি হবে। সেটা কীরকম? দেখো, ধরো এখানে একটা গাড়ি, এই ধরলাম এটা একটা গাড়ি, বড় করে আর কি, হ্যাঁ, ধরো এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি। দেখো, গাড়ি যাচ্ছে সামনে, এইভাবে যাচ্ছে, তাই না? দেখো তো, গাড়ি তো, এটা যদি রাস্তা হয়, ধরলাম এটা রাস্তা, রাস্তায় গাড়িটা যাচ্ছে, কিছু সময় পর গাড়িটা এইখানে আসবে না? এই গাড়িটা এইখানে আসবে না? গাড়িটি এইখানে আসবে। আচ্ছা দেখো, এই হচ্ছে গাড়ি, এই গাড়িটি কিছু সময় পর এইখানে আসবে। ভালো করে একটু লক্ষ্য করি, সে ছিল এইখানে, কিছু সময় পর সে এইখানে আসছে, এটা ধরো মাটি, মানে ভূমির উপর চলতেছে। দেখো তো, এই গাড়িটার হচ্ছে এই সামনের প্রান্ত, আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এত পরে কেন, আচ্ছা দেখি, আর এইটা হচ্ছে পেছনের প্রান্ত, তাই না? দেখো তো, বস্তু কণা, এখানে বস্তু কণাকে গাড়ি, মানে বস্তুর প্রতিটি কণা একটা সামনের বিন্দু আর একটা পেছনের বিন্দু, একই সময় পর, যদি একই সময়ের পর দেখো সামনে গেছে এবং একই দিকে, মানে মেন কথা হচ্ছে ভাইয়া, এটা একই দিকে যাওয়া লাগবে, তাহলেই সেটা চলন গতি হবে। বুঝতে পারছো? তো এমসিকে এভাবে আসে যে একটা গাড়ির চাকার ঘূর্ণন গতি বিবেচনা না করে যদি গাড়ি চলে, তাহলে কোন গতির উদাহরণ? ঘূর্ণন, চলন গতি। তাহলে এমসিকে কি আসে দেখি তো একটু, যে চাকার ঘূর্ণন গতি। আচ্ছা, চাকা তো ঘোরে, তাই না? চাকার গতিটি কিন্তু ঘূর্ণন গতি। তো এইভাবে লেখা থাকবে, চাকার ঘূর্ণন বিবেচনা না করে, বিবেচনা না করে করে গাড়ির গতি কোন ধরনের গতি? গাড়ির গতি চলন গতির উদাহরণ। গাড়ির গতি হচ্ছে চলন গতি। বুঝতে পারছি? এ চাকার ঘূর্ণন গতিকে বিবেচনা করা হবে না, তাহলে এই গাড়ির গতি চলন গতির উদাহরণ। আরেকটা আছে উড়োজাহাজ, মানে প্লেন, প্লেনের গতিও কিন্তু হচ্ছে চলন গতি। কীরকম দেখো তো, প্লেন ধরো, এটা একটা প্লেন, আমি একটা প্লেন আঁকি, এটা একটা প্লেন। আচ্ছা ধরো এটা একটা প্লেন, এটা একটা প্লেন, হ্যাঁ, ধরলাম এটা একটা প্লেন। প্লেন কী হবে? সামনে যাবে। আবার দেখো, এইভাবে
একটু সময় পর আবার সামনে যাবে, আবার একটু সময় পর কী হবে, সামনে যাবে, তাই না? সামনে যাচ্ছে। তাহলে দেখো একটু সময় পর পর সামনে যাচ্ছে, তাহলে এইটা চলন গতির উদাহরণ। কিন্তু প্লেন এইভাবে না গিয়ে কখনো কি এইভাবে গিয়েছে? ধরো সে এইখানে যাওয়ার পর সে এইখানে না গিয়ে সে এইভাবে গেছে, প্লেনের এবার মুড চেঞ্জ হয়েছে, বলছে না আমি এবার এই পাশে যাব, ধরো এই পাশে গেছে, জাস্ট ধরলাম এমনি গেছে, ধর হচ্ছে এমনি, আবার এখান থেকে আবার বলছে না এবার আমি ডানে যাব, ধরো এমনি গেছে, এবার এখানে এমনি যাচ্ছে, আবার সে কি বলছে যে না এবার আমি ডান দিক সোজা না গিয়ে এবার নিচের দিকে আসব, সে যদি আবার নিচের দিকে আসে এইভাবে, এইভাবে, আচ্ছা বলো তো প্লেন কি এইভাবে কখনো গেছে? প্রথমে ডান দিকে, তারপর উপরে, আবার ডান দিকে, আবার নিচে, তাহলে তো সে এইখানেই থাকবে, শুধু এইভাবেই ঘুরতে থাকবে, তাহলে কি চলন গতি হবে? না, চলন গতি হইতে গেলে সে দেখো একই দিকে যাইতে হবে, মানে একই দিকে যাইতে হবে। আশা করি বুঝছো। তাহলে এই 5টা গতি আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আমাদের গতি ডান। এবার আমরা রাশি নিয়ে পড়বো। হ্যাঁ, দেখো আমাদের রাশি কত প্রকার। আচ্ছা, রাশি আমরা এখন রাশি নিয়ে পড়ব। এই রাশি খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। বোর্ড পরীক্ষায় এইখান থেকে একটা এমসিকিউ কমন পাবা, 100% গ্যারান্টি। এমসিকিউ এমসিকিউ এখান থেকে একটা এমসিকিউ আসবেই। রাশি, তো রাশি দেখি তো। রাশি আমাদের হচ্ছে 2 প্রকার। রাশি কত প্রকার? রাশি আমাদের 2 প্রকার। এখন দেখি তো কি কি। দেখো, একটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি, আরেকটা ভাইয়া স্কেলার রাশি, স্কেলার রাশি। ভেক্টর রাশি আরেকটা হচ্ছে স্কেলার রাশি। আচ্ছা দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখা যাচ্ছে। দেখো, তে রাশি হচ্ছে 2 প্রকার, একটা ভেক্টর রাশি আরেকটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কোনটা ভাইয়া? মনে রাখবো, যার মান এবং দিক উভয় আছে, মান ও দিক, যার মান এবং দিক দুইটাই রয়েছে, সেটাই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি কোনটা? স্কেলার রাশি হচ্ছে শুধু মান আছে বাট দিক নেই। দেখো, মান আছে, মান আছে কিন্তু দিক নেই, তাহলে শুধু মান, সেটা হবে স্কেলার রাশি। বুঝতে পারছি? এখন দেখো তো, এই ভেক্টর রাশি স্কেলার রাশি আমাদের পরীক্ষায় আসে, বলো নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। এখন আমরা সবাই এটা কি করি? মুখস্থ করতে যাই, তাই না? মুখস্থ করতে মানে উদাহরণগুলো মুখস্থ করতে যাই, আর মুখস্থ করতে গিয়ে ভুলে যে পরীক্ষায় হায় হায় এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, মনে পড়তেছে না। তে আশা করি এই প্যারায় আর পড়া লাগবে না। আমরা আজকে একটা জিনিস শিখব, এই জিনিস দিয়ে ভেক্টর রাশি মনে থাকবে, আজীবন মনে থাকবে, পরীক্ষায় কখনো ভুল করব না। সেটা কি? আমরা একটা শর্টকাট পড়ব। দেখো, শর্টকাটটা হচ্ছে এরকম: প্রিয়তম, প্রিয়তম, ভাবে সব, ভাবে সব। এইটা আবার কীরকম হইল যে প্রিয়তম ভাবে সব? দেখবা যাদের প্রিয়তম আছে, প্রিয়তমা আছে, তারা কি করে? যে ফোন দিয়ে বলে, হ্যালো খাওয়া দাওয়া করছো, ঘুম থেকে উঠছো, মানে প্রতিটা মুহূর্তে কি নাই
ভাবে, সব ভাবে যে সে কী করতেছে, খাওয়া দাওয়া করতেছে। কথা হচ্ছে ভাইয়া আপনার কি এগুলো এক্সপিরিয়েন্স? না, এগুলো হচ্ছে আমরা মুভিতে দেখে থাকি, তাই না? যে হচ্ছে খাওয়া দাওয়া করছো, কখন ঘুম থেকে উঠছো, এইটা করো ওইটা করো, তার মানে প্রিয়তম সব ভাবে। তা এইটা দিয়ে আমরা হচ্ছে ভেক্টর রাশি মনে রাখবো, বুঝতে পারছি? তা দেখি তো, দেখো প্রিতে মনে থব প্লবতা, প্লবতা অথবা প্রাবল্য, প্রাবল্য। দেখো এগুলো কিন্তু ভেক্টর রাশির উদাহরণ। তোমরা এইটা বলবো আমরা যে এটা হচ্ছে ভেক্টর রাশির শর্টকাট, যে প্রিয়তম ভাবে সব, এগুলো ভেক্টর রাশি, সব স্কেলার রাশি না। তো প্রিতে মনে থব প্লবতা বা প্রাবল্য। ওতে কি মনে থব? ওতে মনে থব হচ্ছে ওজন, ওতে হচ্ছে ওজন। ততে হচ্ছে ত্বরণ, ততে ত্বরণ। দেখো ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন, মতে হচ্ছে মন্দন। আচ্ছা তাহলে ভাতে কি? ভতে মনে রাখবো ভরবেগ, ভরবেগ। আচ্ছা বতে কি? বতে মনে রাখবো শুধু বেগ, বেগ। দন্তের সাথে কি মনে রাখবো? দন্তের সাথে মনে রাখবো হচ্ছে সরণ, সরণ। আর বতে কি মনে রাখবো? বতে মনে রাখবো বল, এইটা। তো এগুলো সবগুলো ভেক্টর রাশি, প্লবতা, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভরবেগ, বেগ, বল, সরণ। এগুলো ভাইয়া সবগুলোই কিন্তু হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, বুঝতে পারছো? তাহলে দেখো তো এগুলো সবাই মুখস্থ করে এবং পরীক্ষার হলে হাই এটা ভেক্টর রাশি না স্কেলার রাশি মনে থাকে না। আশা করি এই প্যারায় আর পড়া লাগবে না। তাহলে শুধু আমরা জাস্ট এইটা মনে রাখবো যে প্রিয়তম ভাবে সব। তো প্রিয়তে মনে থব প্লবতা, তখন মনে পড়বে পরীক্ষায়, ও এই তো আমি শর্টকাট পড়ছিলাম, প্রিয়তম ভাবে সব। তো প্রিতে প্লবতা, হতে ওজন, ততে ত্বরণ, মহতে মন্দন, ভতে ভরবেগ, বতে বেগ, আর সব দ্বন্দ্ব শতে সরণ, বতে বল। আশা করি এইটা তোমরা মনে রাখবা, আর ভুল হবে না। এখন কথা হচ্ছে এইটার বাইরে যেগুলো আসবে, ধরো কাজ, ধরো পরীক্ষা আসছে কাজ কি রাশি, কাজ, কাজ কি রাশি, ভেক্টর না স্কেলার? দেখো তো এগুলার মধ্যে কি পড়ে এই প্লবতা, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভরবেগ, বেগ, বল, সরণ, এগুলোর মধ্যে কাজ কি পড়ে? আছে না। তার মানে কাজ স্কেলার রাশি, বুঝতে পারছো? আবার ধরো তাপমাত্রা, তাপমাত্রা নিচে দেখা যায়, হ্যাঁ দেখো তাপমাত্রা, তাপমাত্রা কি রাশি? তাপমাত্রাও দেখো তো এটার মধ্যে কি পড়ে যায়? এটার মধ্যে তাপমাত্রা নেই, তার মানে তাপমাত্রাও কি রাশি? তাপমাত্রাও হচ্ছে স্কেলার রাশি, বুঝতে পারছো? আশা করি এই ভেক্টর রাশি আর স্কেলার রাশি পরীক্ষায় এমসিকিউ একটা আসবেই, মাস্ট। পারবো না? পারা উচিত। তাহলে ডান। এইবার দেখি আমাদের ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় কি দিয়ে। এগুলো মিশে দিচ্ছি, দেখো ভেক্টর রাশিকে কি দ্বারা প্রকাশ করা হয়, মানে ভেক্টরের চিহ্ন কীরকম? ভেক্টরকে মূলত চার ভাগে চারটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, বুঝতে পারছো? তোমাদের একটা গুরুত্বপূর্ণ, বেশি দেখার দরকার নেই। ধরো এটা হচ্ছে এ, এর উপর যদি তীরচিহ্ন দেওয়া হয় তাহলে এর নাম হয় এ ভেক্টর, এ ভেক্টর, বুঝতে পারছো? আবার ধরো বি যদি থাকে, বির উপর যদি তীরচিহ্ন দেওয়া হয় তাহলে এইটাকে বলা হয় বি ভেক্টর, বি ভেক্টর। অর্থাৎ
এই তীর চিহ্ন কি বলা হয়? ভেক্টর। মানে তীর চিহ্ন দ্বারাই ভেক্টর প্রকাশ করা হয়ে থাকে, বুঝছো? এইবার এখান থেকে একটু টুকটাক এমসিকিউ আসার চান্স আছে, দেখি কিভাবে। ধরো এইটা হচ্ছে এ ভেক্টর, এই দেখো এ ভেক্টর, এইখান থেকে এতটুকু ধরলাম হচ্ছে দূরত্ব 5 নিউটন, 5 নিউটন। আবার এইখান থেকে সেম দূরত্ব, ধরে এটা হচ্ছে 5 নিউটন, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর রাশি, এটা হচ্ছে বি ভেক্টর রাশি। এখন পরীক্ষায় এইভাবে ক খ দেওয়া আসে, দেখো ধরো এটা ক, অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। বলবে কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। দেখো এ ভেক্টর এইভাবে অপশানে দেওয়া থাকবে, এ সমান বি, ভেক্টর চিহ্ন দিতে হবে, হ্যাঁ। আবার একটা বলবে যে হচ্ছে এ ভেক্টর নট ইকুয়াল বি ভেক্টর। আবার গ নম্বরে ধরো বলা আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আবার ঘ নম্বরে বলা আছে মাইনাস এ ভেক্টর সমান প্লাস বি ভেক্টর। নিচের কোনটি সঠিক? দেখো ভেক্টর রাশি এইটার অ্যান্সার কোনটা হবে? এইটা হচ্ছে এ ভেক্টর, তাই না? আর এটা হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর মান কত? 5। বি ভেক্টর মানও কত? 5। তার মানে সমান। তাহলে এ সমান বি, এটা হবে। এরপর দেখি তো তাদের দিকটা কি একই দিকে না? আমরা সব সময় পজিটিভ, এই এক্স অক্ষের ডান দিকে ধরি পজিটিভ, বাম দিকে ধরে নেগেটিভ। তাহলে এ তো ডান দিকে, এ হচ্ছে ডান দিকে, তার মানে এটা সঠিক, ক নম্বর। এ ভেক্টরের মানও যেহেতু 5 নিউটন, বি ভেক্টরের মানও তো 5 নিউটন, তার মানে দুটো সমান। এই দেখো এ ভেক্টর সমান বি ভেক্টর, মিলে গেছে, বুঝতে পারছো? যদি আমি নষ্ট, ধরো এমন যে এ ভেক্টর গেছে ওই দিকে, বাট বি ভেক্টর এবার এই দিকে না গিয়ে এই দিকে আসছে, এইবার কেমন হইতো দেখো তো। দেখো এর মানও 5 নিউটন, এর মানও 5 নিউটন, বাট এ ভেক্টর ডান দিকে, বি ভেক্টর বাম দিকে, তার মানে এ আর বি সমান, এ আর বি সমান, বাট দিক কি একই দিকে না, দিক বিপরীত দিকে। তাহলে আমরা জানি এক্স অক্ষে ধরি পজিটিভ এবং এক্স অক্ষের বাম দিকে ধরি নেগেটিভ, তাহলে কিন্তু এটা সঠিক, বুঝতে পারছো? আর যদি এমন আসতো, ধরো এমন আসতো, ধরো হচ্ছে এটা এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। ধরো এর মান হচ্ছে 5 নিউটনই ধরলাম আর এর মান 3 নিউটন। তাহলে এই চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক? দেখো তো এ ভেক্টর যাচ্ছে মানে অন্য দিকে, আবার বি ভেক্টর যাচ্ছে নিচ থেকে উপরের দিকে, দুটা কি একই দিকে যাচ্ছে না। আবার দুইটার মান কি সমান না, তাহলে আনসার নট ইকুয়াল টু সমান, খ নম্বর হবে। কারণ দেখো এর মান তো 5 নিউটন, বি ভেক্টরের মান তো 3 নিউটন, তাহলে কি সমান হইল না, তাহলে এইটা হবে আনসার। আশা করি বুঝছো। তাহলে এই তিনভাবে আমাদের আসতে পারে ভেক্টর রাশি থেকে, তাহলে এতটুকুই ডান। তাহলে ভেক্টর রাশি, স্কেলার রাশি ডান। আচ্ছা এরপর দেখো, আচ্ছা কত মিনিট হইল? 40 মিনিট হয়ে গেছে। এরপর আমাদের দূরত্ব এবং সরণ পড়তে হবে ভালো করে, দূরত্ব এবং সরণ। আচ্ছা দেখো ক্লাস, আমার এইখান থেকে লেকচার মেবি ক্লাস 4-5টাও লাগতে পারে, বুঝতে পারছো? আমি সব বেসিক থেকে শেখাচ্ছি, একদম ভালো করে ক্লাসগুলো করবা, আশা করি কোনো জায়গায় সমস্যা থাকবে না। তাহলে চলো এবার দূরত্ব এবং সরণ ভালো করে বুঝবো। দূরত্ব
দূরত্ব ও সরণ। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, দূরত্ব আর হচ্ছে সরণ, এটা। আচ্ছা, দূরত্ব জিনিসটাকে একটু দেখি তো। ধরো এখানে একজন ব্যক্তি আছে, ধরলাম এই বিন্দুতে একজন ব্যক্তি, যে কোনো, ধরো এখানে রফিক আছে, রফিক সে কি করছে, এ থেকে ধরে এমনে এমনে ঘুরতে 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 এইখানে গেছে, এটা ধরলাম বি, বি অবস্থানে গেছে। রফিক কি করছে, এ বিন্দু থেকে ঘুরতে 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 বি বিন্দুতে গেছে, আবার সে বিন্দু থেকে ঘুরতে 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 ধরো সি বিন্দুতে আসছে, এটা সি। এখন কথা হচ্ছে, দেখো এ থেকে বিতে ধরলাম দূরত্ব 20 মিটার, মানে এ থেকে বির টোটাল দূরত্ব হচ্ছে 20 মিটার, আর বি থেকে সিতে ধরো টোটাল দূরত্ব ধরলাম 10 মিটার। এটা কিন্তু বি থেকে সিতে যাইতে দূরত্ব হচ্ছে 10 মিটার। এখন বলছে মোট দূরত্ব কত, দূরত্ব কত, এটা। তাহলে দূরত্ব কত হবে ভাইয়া, দেখি তো দূরত্ব কত হওয়া উচিত। দূরত্ব মনে রাখবো, মোট পথকেই দূরত্ব বলে। দূরত্ব মোট পথ, মোট পথ, মোট পথই হচ্ছে দূরত্ব। মানে সে কতটুকু পথ গেছে যাক, আঁকা বাঁকা পথে, যে কোনো পথেই যাক না কেন, তার